জি 24 ঘন্টা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঞ্চ। 5টার পাঞ্চে আজকে আলোচনা অবশ্যই দিল্লির বিস্ফোরণ নিয়ে। দিল্লির বিস্ফোরণে যে পরিস্থিতি আমরা দেখেছি, দিল্লির বিস্ফোরণে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা দেশ যাচ্ছে, তাতে প্রশ্ন উঠছে যে বিদেশ নীতি কূটনীতির কথা আমরা বলি সেটা কোন জায়গায়? সাধারণ মানুষ, আম জনতা, তাদের রক্ত দিয়ে দাম চোকাতে হচ্ছে আমাদের। আমরা গত দুদিন ধরে পরপর বেশ কিছু ঘটনা দেখেছি যেখানে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হওয়ার খবর দেখেছি, যেখানে হোয়াইট কলার টেরার মডিউল, নতুন শব্দ শুনেছি, যেখানে ডাক্তাররা জঙ্গি, একের পর এক ডাক্তার তারা জঙ্গি বনে যাচ্ছে। হাসপাতালের ডাক্তারদের জঙ্গি হতে দেখছি আমরা, নিঃসন্দেহে এক নতুন চেহারা। ফলে আমরা বিশ্বাস করব কাকে? আমরা নিরাপদ বোধ করব কোথায়? অপারেশন সিঁদুরের পর সরকারের তরফ থেকে বলা হলো যে এইবারে জঙ্গিবাদের কোমর ভেঙে দেয়া গেছে। কিন্তু এই পরিস্থিতি আমরা দেখলাম, দিল্লি বিস্ফোরণে তার উপরে যুক্ত হয়েছেন মহিলা সন্ত্রাসবাদী চিকিৎসক শাহিন। সে আবার মহিলা সংগঠন জৈশের জামাত উল মোমিনাত তার সদস্য। ভারতে মহিলা জঙ্গি সংগঠন এবং নিয়োগের দায়িত্ব শাহিনকে দেওয়া হয়েছে। আর এক ধৃত ডাক্তার জঙ্গি মুজাম্মিলের বান্ধবী এই শাহিন। हमारी बेटी ये हरकत नहीं कर सकती है। ये गलत आरोप लगाए जा रहे हैं। अब हमें ये नहीं पता, हमें एक आशा है कि मेरी बेटी ऐसी नहीं है। ये डॉक्टर शाहीन जो है, उनका जो फरीदाबाद में जो डॉक्टर है जिनसे नाम जुड़ रहा है, वो डॉक्टर से उनका क्या संबंध है? ये मैंने अभी बता दी, मुझको इसके बारे में कोई नॉलेज नहीं है। डॉक्टर शाहीन की शादी हो गई है दादा? शाहीन की शादी हो गई है। हाँ, उनके पति जो हैं महाराष्ट्र के हैं। मेरे पास एड्रेस नहीं है। अच्छा। जम्मू कश्मीर एटीएस की जो टीम है वो भी यहाँ पर पहुँच चुकी है। यूपी एटीएस की टीम यहाँ पर पहुँच चुकी है और यहाँ पर अंदर उनके शाहीन के पिता को अंदर ले जाते हुए, लेकिन शाहीन के पिता का बड़ा बयान, उन्होंने कहा है कि मेरी बेटी जो है वो बेगुनाह है, मुझे उसके बारे में कुछ भी नहीं पता। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছে একটু আলাপ করে দিয়ে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন, কূটনৈতিক বিশ্লেষক সুমন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতে সুমনদার কাছে যাব। সুমনদা, আমরা কূটনীতির কথা বলছি, বিদেশ নীতির কথা বলছি, আমরা অপারেশন সিঁদুরের কথা বলছি, তারপর যখন এই ঘটনা ঘটে প্রশ্ন উঠবে না? দেখুন, আমি সবসময় আমার দেশের কূটনীতি বা ইত্যাদিকে সমর্থন করবো সব্যসাচী, কিন্তু আপনি যে প্রশ্নটা তুলছেন সেটা তো খুব জরুরি। দেখুন, এত কেজি আরডিএক্স কি করে দিল্লির দিল্লি ভারতবর্ষের রাজধানী, তার উপরে পৌঁছে গেল, এত অস্ত্রশস্ত্র কি করে এলো, এগুলো তো বিএসএফ থেকে শুরু করে আমাদের যে অসংখ্য এজেন্সি আছে তাদেরকে জবাব দিতে হবে। পয়েন্ট নম্বর 2, যেটা আপনি খুব জরুরি কথা বলছেন, যে অপারেশন সিন্দুরের সময় বলা হয়েছিল যে জৈশে মোহাম্মদ এবং লস্করে তৈয়বার ঘাঁটিকে একদম ভেঙে গুড়িয়ে দেওয়া গিয়েছে। তাহলে তার মাত্র কয়েক মাসের মধ্যে আমি আপনাকে মনে করাই যে প্রাথমিকভাবে যে লিডটা পাওয়া গেছিল সেটা যখন একজন এরকমই ডাক্তার, তিনি যখন শ্রীনগর শহরে জৈশের পোস্টার লাগাচ্ছিলেন, তার মানে জৈশ ইজ অ্যাক্টিভ। জৈশের পোস্টার লাগাচ্ছেন মানে জৈশ অ্যাক্টিভ। তার মানে কোথাও কি আমাদের মধ্যে আত্মতুষ্টি এসে গেছিল? আমাদের ইন্টেলিজেন্স কি সেভাবে ওয়ার্কআউট করেনি? এবং আপনি 360 কেজি আমরা আপাতত জানি, যদি অনেকে বলছে যে বিভিন্ন জায়গায় যা উদ্ধার হয়েছে সেটা টোটাল প্রায় 2900 কেজি। দেখুন, এই 2900 কেজি তো নিশ্চয়ই আকাশ থেকে প্যারাড্রপ হয়নি, নয় বাই রোড নিয়ে যাওয়া হয়েছে, নয় ট্রেনে নিয়ে যাওয়া হয়েছে, আই হোপ যে প্লেনে নিয়ে যাওয়া হয়নি। এগুলো গেল কি করে এত আরডিএক্স? যদি এটা বর্ডার যদি পাকিস্তান থেকে যদি কাশ্মীরে পৌঁছয়, কাশ্মীর থেকে দিল্লি অব্দি
পৌঁছলো কি করে? মানে আমার কাছে অন্তত, আমি যতটুকু ভারতবর্ষে বাই ট্রেন বা বাই রোড যাতায়াত করেছি, আমাকে যেটা মানে এত বড় ফেলিওর ইন্টেলিজেন্সের বা এত বড় সিকিউরিটি ফেলিওর আমি কিন্তু মানে সাম্প্রতিককালে কোনো ঘটনায় দেখিনি। আপনি প্লিজ মনে রাখবেন যে এর আগে কিন্তু কনস্ট্যান্ট এ ধরনের ঘটনার কথা আন্দাজ করা হচ্ছিল বা জানা যাচ্ছিল। ইভেন মানে আরএসএস এর পত্রিকা অর্গানাইজারেও ভারতবর্ষে জঙ্গি হামলা ঘটতে পারে, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রান্ত হতে পারেন, এরকম ঘটনা বলা হচ্ছিল। তারপরেও কি করে কাশ্মীর থেকে, মানে আমি ধরে নিচ্ছি কাশ্মীর থেকেই এসছে, যেহেতু যে 3 জন ডাক্তারের কথা আপনি বলছেন তারা সবাই কাশ্মীরের সাথে রিলেটেড, কি করে দিল্লি, ফরিদাবাদ এইসব জায়গায় পৌঁছলো আমার কাছে দুর্গেও রহস্য। মানে আমি এ ধরনের ইন্টেলিজেন্স ফেলিওরের কথা ভাবতে পারি না। একদমই, আমি এই জায়গা থেকেই শুভাশিস দার কাছে যাবো। শুভাশিস দা, বেশ কয়েকদিন ধরেই কিছু কিছু ঘটনা ঘটছিল, তারপরে আমরা দেখলাম বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার। আমরা ধরে নিতে পারি যে মডিউলটাকে বাস্ট করা হলো। 10 তারিখ সকালবেলা জম্মু কাশ্মীর পুলিশ একেবারে নির্দিষ্টভাবে এই হোয়াইট কলার টেরার মডিউল সেটার প্রসঙ্গ সামনে আনলো, আর সন্ধেবেলা এই ধরনের বিস্ফোরণের ঘটনা। দেখুন, প্রথম কথা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে হবে, যেটা ধরা পড়েছে অন্তত আমি জানি না সেটা আরডিএক্স, মানে আরডিএক্স বলে কোনো অ্যামোনিয়াম নাইট্রেট বলা হচ্ছে। এক্স্যাক্টলি, অ্যামোনিয়াম নাইট্রেট ইজ এ কেমিক্যাল ফর এনি আইইডি, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসে অ্যামোনিয়াম নাইট্রেট একটা কেমিক্যাল যেটা ভারতবর্ষের অ্যাবান্ডেন্সে পাওয়া যায়, তার জন্য স্মাগল করতে লাগে না। এবং যে যদি কেউ মানে কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং অফ এক্সপ্লোসিভস নিয়ে কাজ করে, সে ভারতবর্ষ থেকে কিনে ভারতবর্ষেই তৈরি করতে ফেলতে পারে। এবং সেটা তৈরি করতে বেসিক যা কম্পোনেন্টস গুলো লাগে সেগুলো আমাদের বাড়িতে বহু জিনিস ইউটিলাইজেশন হয়, সেগুলোকে ইউজ করা হয়। সুতরাং স্মাগলিং ইজ এ আইডিয়া যেটা আমাদের সবার মাথা থেকে বার করে দেওয়া উচিত, কারণ এখন এইভাবে টেরার মডিউল গুলো কাজ করে না। দ্বিতীয় জিনিসটা, একটা জিনিস বোঝাটা খুব দরকার যে হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে বিভিন্ন রকম বিড দিয়ে মাথা মানে একটা মালা গাঁথা হয়েছে, এবং এই মালা গাঁথা যখন হচ্ছিল তখন আমরা যেটুকুনি জানতে পারছি, আমাদের মতো সাধারণ মানুষরা যেটুকুনি জানতে পারছে সেইটুকুনি চলচ্চিত্রটার একমাত্র সিন সেটা নাও হতে পারে। আমরা যখন আজকের ডেটে এত বিচলিত ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে, সেখানে আমাদের একটু জানার দরকার আছে ইন্টেলিজেন্স সাকসেসটা তাহলে কি। কারণ আমি যদি দেখি 2000-3000 কিলো এক্সপ্লোসিভ ধরা পড়ছে আমাদের দেশে, সেটা ইন্টেলিজেন্স ফেলিয়ারেরই একটা অংশ। তার মানে আমাদের ধরে নিতে হবে যে একটা ব্লাস্টে 10 জন মারা গেল, সেটা দুঃখজনক, কিন্তু সেটা ইন্টেলিজেন্স ফেলিয়ার এটা আমি মেনে নিতে কোথাও একটা পারছি না। তার কারণটা হচ্ছে ইন্টেলিজেন্স সাকসেসের স্কোপটা এতটাই বড় যে সেটাকে কোনোদিন মার্কেট করা হয় না। তাই জন্য একটা জিনিস যেটা ফেলিয়ার হয় সেটা আমরা ফেলিয়ার নির্দ্বিধায় বলে ফেলতে পারি। তৃতীয়ত একটা জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয়, গ্লোবাল স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে, গ্লোবাল অর্ডারটা চেঞ্জ হচ্ছে। মানে যারা আমাদের আজকে বন্ধু স্থানীয় ছিল তারা হয়তো সেভাবে আর আমাদের বন্ধু নেই। তারা চেষ্টা করছে বিভিন্ন রকম ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করা বা ডিস্টেবল করা। এই ডিস্টেবল করার প্রসিডিওরের মধ্যে তারা কোন দেশ, কোন রাষ্ট্র কিভাবে কাকে কতটা সাহায্য করছে তার কিছু জিনিস আমরা মিডিয়ার দৌলতে জানতে পারছি। যদি তারা সাহায্যটা যেগুলো জানতে পারছি না, তার ফলস্বরূপ বহু জিনিস আছে যার ফল আমরা সবাই মিলে ভোগ করছি। কালকের ডেটে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা আমাদের শুধু চোখ খুলে দেয় তা নয়, বিভিন্ন রকম টেরারিজম বা গ্রেড টু টেরারিজমের বিভিন্ন রকম স্তর চোখের সামনে আমাদের খুলে দিয়েছে। ডাক্তার বলে একজন মানুষ, যে ডাক্তার একটা সমাজের অত্যন্ত চিহ্নিত একটি প্রফেশন, রেসপেক্টেড একটি প্রফেশন। দ্বিতীয় জিনিসটা দেখা যাচ্ছে যে সে শুধু ডাক্তার তাই নয়, সেই ডাক্তারের একটা নেটওয়ার্ক কাজ করেছে, যে নেটওয়ার্কটাকে ব্যবহার করে এই গোটা পরিকল্পনাটাকে গঠন করানো হয়েছে। এখনো অব্দি কোনো বড় টেররিস্ট অর্গানাইজেশনের সাথে ইনভেস্টিগেটররা এদেরকে ডাইরেক্টলি ম্যাপ করতে পারেনি। পারসেপশনস আছে, কিছু প্রেডিকশনস আছে, কিন্তু ডাইরেক্ট ম্যাপিং এখন অব্দি পসিবল হয়নি। অর্থাৎ বাই অল চান্সেস এগুলো ছোট মডিউল, এই ছোট মডিউল গুলোকে ইচ্ছাকৃত ফান্ড করানো হচ্ছে, এই ছোট মডিউল গুলোকে ইচ্ছাকৃত ম্যানুফ্যাকচার এবং ডিস্টেবিলাইজ করানো হচ্ছে, যাতে করে এই গোটা প্রসিডিওরটার মধ্যে করতে পারে এবং বৃহত্তর এফেক্ট তৈরি করতে পারে। এই যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় পরিকাঠামোকে আরো বৃহত্তর আঘাত করতে পারবে।
এইটা ধারণা নিয়েই তারা কিন্তু এখন এই ছোট মডিউলগুলোকে এন্ডোর্স করছে, এবং এই এন্ডোর্সমেন্ট গুলোর পিছনে যেমন বাংলাদেশের হাত আছে, তেমনি উইথ অল প্রবাবিলিটিস পাকিস্তানের হাত আছে, সেরকমই উইথ অল প্রবাবিলিটিস থার্ড পার্টি ওয়েস্ট প্রচন্ড রকম ভাবে এটাকে ফান্ডিং করতে পারে। যদিও প্রমাণ ছাড়া কনক্লুসিভলি এই ধরনের কথা বলা যায় না, তবু এই প্রেডিকশনটা আমাদের কাছে ক্লিয়ারলি রাখতে হবে যে উইন্ডো শুড বি ওপেন ফর অল কাইন্ড অফ ডেটা। আচ্ছা, তাহলে তো সুমনদার টেকনিকের যদি সুভাষিসদার কথা ধরতে হয়, তাহলে আমরা বারুদের স্তূপের ওপর বসে আছি। না, আমি সুভাষিস বাবুর সাথে কয়েকটা পয়েন্টে ডিফার করছি। প্রথম হচ্ছে যে ছোট মডিউল যদি এটাকে বলা হয়, যেখানে 10 জন মারা গেছে, তাহলে আমরা 10 জন নিরীহ নাগরিকের মৃত্যুকে খুব তুচ্ছ দৃষ্টিতে দেখছি। তাহলে কি আমরা 300 জন মারা গেলে তবে বলতাম যে বড় টেরার অ্যাটাক, বড় ফেলিওর হলো? না, 10 জন মানুষের মৃত্যু ও ক্ষতি। দ্বিতীয় পয়েন্ট ডিফার করছি যে জৈশে মোহাম্মদের পোস্টার শ্রীনগরে লাগানো হয়েছিল বলেই তো প্রথম নজরে পড়েছিল, ফলে একটা টেরার অর্গানাইজেশনের তো ক্লিয়ার ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে। 3 নম্বর, যদি এটা RDX না হয় অ্যামোনিয়া নাইট্রেটও হয়, একটা I-20 গাড়ি যা এখন অব্দি জানা যাচ্ছে, সেখানে এতটা অ্যামোনিয়া নাইট্রেট ভরে একজন দিল্লির, একটা দিল্লি, অন্য কোনো শহর না, এটা কোনো বদরপুর নয়, এটা কোনো গাদিয়ারায় যায়নি, দিল্লি রাজধানী মেট্রোর কাছাকাছি পৌঁছে গেল, সেটা যদি ইন্টেলিজেন্স ফেলিওর না হয়, তাহলে তো আমরা নিজেদেরকে নিজেরা বাহবা দিচ্ছি। এই বাহবা দিতে দিতে 10 জন মানুষ মারা গেছে, যেটাকে সুভাষিস বাবু আমি জানি না কেন বলছেন যে ছোট মডিউল বা ছোট চেষ্টা। মানে 10 জনের মৃত্যুতে যদি আমাদের নজর না, স্যার উইথ অল ডিউ রেসপেক্ট আমাকে একটু যদি আমি সুভাষিস আসবো, তোমার কাছে আসবো, আমি আসবো। সুমনদা বলো, আমি আসবো সুভাষিস। আমি 10 জনের মৃত্যু ইজ এ ভেরি সিরিয়াস ইনসিডেন্ট, ভেরি সিরিয়াস ইনসিডেন্ট রাজধানী দিল্লিতে। এটা ছোট মডিউল বড় মডিউল প্রশ্ন না, কারণ টেররিস্টরা লোন উলফ হিসেবেও কাজ করে, একাও কাজ করতে পারে। সেই একজনকে আটকানোটাও আমাদের ইন্টেলিজেন্সের দায়িত্ব। যদি আমরা সেটা না করতে পারি, যে 10 জন সহনাগরিক মারা গিয়েছেন, তারা কিন্তু আমাদের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকাবেন এবং বলবেন যে আপনারা এটাকে ছোট ঘটনা এবং ছোট মডিউল বলছেন। যে মানে তার মানে আমার যার প্রাণ চলে গেল সে একজন ছোট মানুষ। আচ্ছা, সুভাষিসদা। সুভাষিসদা বলো। সুভাষিস শোনা যাচ্ছে না? বোধহয় সুভাষিসদার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা সুভাষিসদার কাছে উত্তর নেওয়ার চেষ্টা করবো, একটু যোগাযোগ হচ্ছে কিনা আমি যোগাযোগ করার চেষ্টা করবো। কারণ সুমনদা যে বিষয়টা বলছিলেন যে ছোট বা বড় মডিউল, ওভাবে বিষয়টাকে দেখা ঠিক হবে না, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন তো উঠবেই, কারণ যেখানে বিস্ফোরণ হয়েছে, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, লাল কেল্লার একেবারে সামনে, সেখানে কিন্তু প্রশ্ন ওঠার অবকাশ যথেষ্ট রয়েছে। সুভাষিসদা উত্তর দিচ্ছিলেন, কাউন্টার করছিলেন সুমনদাকে। আমি যাব সরাসরি। হ্যাঁ, আমি কাউন্টার ঠিক বলবো না, এই কথাটা আমি বোঝাচ্ছি ব্যাপারটা। স্যারের একটু হয়তো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে। মডিউল কোনোদিন ভিকটিমকে রেফার করা হয় না, মডিউল বলতে অপারেটিভসদের রেফার করা হয়। আর এবং এটা ছোট মডিউলই, তার কারণটা হলো যারা অপারেট করছে তারা 10 জন কি 12 জনের টিম, ওর থেকে বড় টিম না, তার জন্য এটাকে স্মল মডিউল অপারেটিভস বলা হয়। এবং দ্বিতীয় জিনিসটাই যেটা বলা হচ্ছে, ভিকটিমদের সাথে মডিউলেশনের কোনো রকম কোনো রিলেশন নেই। ভিকটিম মডিউল অফ অপারেটিভস। দ্বিতীয় জিনিসটা বলে যাচ্ছে, আমি জানি না আপনি কলকাতা শহরের কোন দিকটা থাকেন, যদি আমাদের দিল্লি হাইওয়ে ধরে কিছুটা ড্রাইভ করেন, সেখানে যা যা কেমিক্যাল ফ্যাক্টরি আছে, তাতে যত অ্যামোনিয়াম নাইট্রেটের কন্টেন্ট পাওয়া যাবে, সেটা মোর দ্যান এনাফ টু ব্লো অফ দ্য এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল। এবার পয়েন্টটা হচ্ছে, এগুলো আনঅ্যাভেলেবেল কোনো জিনিস নয় যেখানে গিয়ে রেড করার দরকার আছে বা সম্ভব। এই জিনিসগুলোকে অ্যাসেম্বল করা হয় একটা জায়গায় নিয়ে গিয়ে, যেই অ্যাসেম্বলিং প্রসেসটা হচ্ছে গ্রেটার এফেক্টটা তৈরি করে। পয়েন্টটা ভালো করে আমাদের এখানে বুঝতে হবে। অসাধারণ বা কোন রকম নলেজেবল জিনিস এখানে করার জন্য গোটা এক্সপ্লোসিভটা তৈরি করা হয় না। খুব সাধারণ জিনিসকে ইউটিলাইজ করে বিগার এফেক্ট তৈরি করাটাই হচ্ছে মডার্ন ডে এক্সপ্লোসিভ বিল্ডিং টেকনিক। এই জিনিসগুলোর মধ্যে যেমন নেল পালিশ, আমি বলতে চাইছিলাম না, আমি তবুও বলছি, যেমন নেল পালিশের ভিতরে এরকম বহু কেমিক্যাল আছে, যেই কেমিক্যালগুলোকে ব্যবহার করা যেতে পারে এবং যায়ও। সুতরাং এই ছোট ছোট যে আইইডি তৈরি করা হচ্ছে, এই আইইডি গুলো বাড়িতে বসে লোকজন তৈরি করে এবং বাড়িতে বসে 140 কোটি দেশে
কোথায় কি তৈরি হচ্ছে সেটা জানতে যেটা লাগে সেটা হচ্ছে সিভিল অ্যাওয়ারনেস। এই সিভিল অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে থাকাটা খুব প্রয়োজনীয়, না হলে ডেটা গ্রাউন্ড থেকে বেরোয় না, এবং ডেটা গ্রাউন্ড থেকে না বেরোলে সেটাকে ফাইনালাইজ কোন একটা কনফার্মেশনের দিকে যায় না, তাই সেখানে অ্যারেস্ট করা যায় না। কারণ আমরাই সেই দেশের বাসিন্দা যেখানে যদি কোথাও কোনো ভুল রেড হয়ে যায় তখন সেটাকে পলিটিসাইজ করে বলা হয় যে এই রেডটা কোনো রাজনৈতিক কারণে এই রেডটা করা হয়েছে। সুতরাং কোনো ফুল কনফার্মেশন ছাড়া কোথাও কোথাও কোনো রকম ভাবে কোনো ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভে রেড করা কোনো এজেন্সির পক্ষেই সম্ভব না। তৃতীয়ত, একটা কথা খুব ভালো মতো বারংবার আমাদের বোঝার প্রয়োজনীয়তা আছে, সেটা হলো আমাদের এইখানে যখন আমরা ভীষণ রকম ভাবে ইন্টেলিজেন্স গ্যাদারিং নিয়ে কথা বলছি, ইন্টেলিজেন্স গ্যাদারিং বিভিন্ন রকম ভাবে এজেন্সিদের কাছে আসে, এই ইন্টেলিজেন্স গ্যাদারিং এর বিভিন্ন পর্যায়ে আছে। সেখানে এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা একটা জায়েশের পোস্টার দেখে হয়েছিল, সেইটার কোনো ডাইরেক্ট ম্যাপিং এজেন্সি এখন অবধি করেনি। একটা পোস্টার ছিল, সেই পোস্টার থেকে একটা ধারণা তৈরি হয়েছে, সেই ধারণা থেকে কিছু মুভমেন্ট হয়েছে, সেই মুভমেন্ট থেকে কিছু অ্যারেস্ট হয়েছে। এখনো আমাদের পারসেপশন হচ্ছে যে ওই মুভমেন্ট গুলোর সাথে এই অপারেশনসটা লিঙ্ক। আমি বলছি কনফার্মেটরি লিঙ্কেজ যতক্ষণ না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখায়, আমরা এখানে বসে কোনো লিঙ্কেজ করাটা খুব একটা উচিত হবে না। তার কারণটা হচ্ছে লিঙ্কেজ করা মানেই একটা ডিরেকশন দিয়ে দেওয়া ইনভেস্টিগেশনকে। হতেও পারে মাল্টি ডাইমেনশনাল বা মাল্টি ইউনিট অপারেশন হয়, যেখানে 2-3টে অর্গানাইজেশন তাদের ছোট ছোট মডিউল গুলোকে অ্যাক্টিভেট করে একসাথে একটা কিউমুলেটিভ এফেক্ট ঘটায়। এই যে ঘটনাগুলো যে ঘটে, এই ঘটনাগুলো আজকের ডেটে বাস্তব। যখন আমরা গ্রেড টু টেররিজম বা গ্রেড টু টেররিজম অ্যাক্টিভিটি দেখছি, তখন আমাদের বোঝা উচিত যে যেই লেভেলে এখন চলে গেছে আমাদের উপরে অ্যাটাক গুলো, সেই অ্যাটাক গুলো কিন্তু শুধুমাত্র একটা অর্গানাইজেশন, একটা অ্যালগরিদম, একটা মেথোডোলজিতে নয়, এখানে নানান রকম মেথোডোলজিতে আমরা ভোগ করতে চলেছি, যেটা খুব একটা ভালো সংবাদ নয়। এক্স্যাক্টলি সুভাষিস যেটা ধরিয়ে দিলাম, আমি যে প্রশ্ন সুমনদা তোমাকে করেছিলাম, যে তার মানে টেকনিক্যালি এতগুলো অর্গানাইজেশন, এতগুলো ফ্রন্ট, এত রকমের আদব কায়দা, যে আমরা বারুদের স্তূপের ওপর বসে আছি, এবং সব থেকে বড় বিপদের যত না বহিঃশত্রু, ঘর শত্রু বিভীষণ। সুমনদা, একই প্রশ্ন সুভাষিসদার কাছেও আসবো। শুরুতে সুমনদা। দেখো, মানে আমি এই পয়েন্টটাই একমত যে 140 কোটির দেশে তো অবশ্যই ঘরের শত্রুকে ব্যবহার করতেই বিদেশিরা চাই। আমি সুভাষিস বাবুর আগের বক্তব্যটার সাথেও একমত। উনি যেটা বলেননি আমি নাম করেই বলছি, যে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক এখন অত্যন্ত তিক্ত, ফলে আমেরিকা পাকিস্তান বা বাংলাদেশকে ব্যবহার করছে কিনা আমরা জানি না। কিন্তু আমি আবার যেটা মূল প্রশ্নতে আসবার চেষ্টা করব, এই যে ছোট ছোট আইটিকে ধরবার জন্য তো আমাদের বড় বড় গোয়েন্দা বাহিনী আছে। সেই বড় বড় গোয়েন্দা বাহিনী কেন এই ঘর শত্রুদেরকে আইডেন্টিফাই করতে পারলেন না? দেখুন, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশটা 140 কোটির, কিন্তু তাতে 10 জনের মৃত্যু খুব ছোট ঘটনা নয়। 10 জনের মৃত্যু, এবং তাও রাজধানী দিল্লিতে, এটা আমাদের শত্রুদের যতটা উৎসাহিত করবে ততটা অন্য কাউকে উৎসাহিত করবে না। এবং আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যখন এই ডিসকাশনগুলো করছি, তোমার ওপরের যে ট্যাগলাইন, কোথায় বিদেশ নীতি, কোথায় কূটনীতি, আজকেই বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রের খবর, সেটা ইন্ডিয়ান বিভিন্নও পোস্ট করছে যে লস্করে তৈবার যিনি সেকেন্ড ইন কমান্ড, তিনি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন এবং বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের অপারেটিভ মোডে আছে। তো তাহলে তোমার যে ক্যাচ লাইনে যদি আমি ফিরি, তাহলে যে লস্কর এবং জৈশকে ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে যেটা আমরা শুনেছিলাম, এবং যাতে একজন ভারতবাসী হিসেবে আমি উল্লসিত হয়েছিলাম, সেটা তাহলে কি হলো না? এবং এই কথাটাও বুঝতে হবে যে আমাদের এখনো অবধি আমরা কিন্তু ওই জৈশে মোহাম্মদের পোস্টার থেকে পুরোটা লিঙ্ক করছি। তা না হলে তো তুমি দেখাতে না যে শাহিনের বাড়িতে জম্মু কাশ্মীরের এটিএস পৌঁছেছে। সো ওই যদি লিডটা থাকে, তাহলে এটা খুব সিরিয়াস, অন্তত আমার কাছে তো খুব সিরিয়াস, যে রাজধানী দিল্লিতে হতেই পারে যেটা খুব ইজিলি অ্যাভেলেবল কেমিক্যাল, কিন্তু রাজধানী দিল্লিতে একটা গাড়ি ভাবে একটা মেট্রো স্টেশনের কাছে পৌঁছে গেল, নন লেস দ্যান লালকেল্লা মেট্রো স্টেশন, যদি এটা পার্লামেন্টের কাছে পৌঁছতো তাহলে কি হতো? তাহলে তো একটা
মানে ছোট গাড়ি যদি 7 নম্বর রেসকোর্স রোড মানে প্রধানমন্ত্রীর বাড়ির কাছাকাছি পৌঁছতো তাহলে কি হতো? একদমই আমার সময় প্রায় শেষ। শুভাশিস দা 1 মিনিট। স্যার একটাই কথা আপনাকে এবং সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি, প্রবলেমটা কোথায় আমার মনে হয় বলার সময় এসে গিয়েছে। প্রবলেমটা এই জায়গায় যে লালকেল্লার সামনে গাড়িটাই ব্লাস্ট করেছে, আমরা সবাই আজকে ডিবেট করছি। হয়তো 7 নম্বর রেসকোর্স না হলেও কোনো না কোনো জায়গায় দিল্লির হয়তো 12,000, 1200, 1300, 1400 কেজি এক্সপ্লোসিভস নালিফাই করা হয়েছে, অথচ কোথাও কোনো অ্যাকাউন্টে গিয়ে কোনো ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বলেনি যে উই হ্যাভ ডিড ইট, প্লিজ প্যাট আওয়ার ব্যাকস। কেউ কোনোদিন বলেনি। তাই জন্য একটা হলে ফেলিয়ারের ন্যারেটিভটা চালানোটা খুব ইজি হয়ে পড়ে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যেটা বোঝাটা খুব প্রয়োজনীয়, আমাদের মতো দেশে সিভিল কোঅপারেশনটা ভীষণভাবে নেসেসারি। সেখানে সব্যসাচী আপনার যেরকম একটা কন্ট্রিবিউশন আছে, আমি শুভাশিস ব্যানার্জি আমার নিজের কন্ট্রিবিউশন আছে, আপনারা যারা এই গোটা শোটা শুনছেন সবার কন্ট্রিবিউশন আছে। এই সবকটা মানুষকে দায়িত্বশীলভাবে কন্ট্রিবিউট করতে হবে, বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে দিয়ে না, সঠিক ইনফরমেশনটা সঠিকভাবে অথরিটির কাছে পৌঁছে দিয়ে। এই অথরিটির কাছে ইনফরমেশনটা ডিস্টর্টেড পৌঁছয় এবং এই ইনফরমেশনটা কনফার্মেশনে কনভার্ট করে সেটাকে অ্যালাইনমেন্টে এনে যখন ফাইনাল এক্সিকিউশন মেথোডোলজিতে যায় তখন একটা টাইম টেকিং প্রসিডিওরের মধ্যে চলে যায়। এই সময়টা খুব ভাইটাল ডিউরিং কাউন্টার ইন্টেলিজেন্স কাউন্টার টেররিজম অপারেশন। এই কাউন্টার টেররিজম অপারেশনের জন্য এই সময়টাকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, এর জন্য সাধারণ মানুষকে এই মুহূর্তে যথেষ্ট সজাগ হতে হবে এবং বুঝতে হবে যখন পাবলিক অ্যাটাক করার এরা প্ল্যান করেছে, অ্যালগরিদম সাজিয়েছে, তাহলে পাবলিককে সবার আগে সজাগ হতে হবে। একদমই। অনেক ধন্যবাদ শুভাশিস দা, অনেক ধন্যবাদ সুমন দা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।